কৃষ্ণনগর গ্রামের পথে পথে রয়েছে তাল গাছের ভর্তি, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ গাছের তালই ছিল তেতো। তার মধ্যে তাল দিঘির পুকুরে ছিল বড় বড় মিষ্টি গাছের তাল। কিন্তু রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা কেউ যদি সেই তাল বনের পাশে ভুল করে চলে যায়, তাহলে গাছের মধ্যে থাকা দুই শাকচুনি তাদের লম্বা হাত দিয়ে ঘাড় মোটকে খেত তাদের রক্ত। এই তাল দিঘির পিছনেই ছিল বাজারে যাওয়ার রাস্তা। সেদিন যখন দীপু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বড় সাপ এসে পড়ে। সে ভুল করে তাল দিঘির রাস্তায় ঢুকে পড়ে। আজ বাজারে গিয়ে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে আসবো, এসে জমিয়ে খাবো। ওরে বাপ রে বাপ, কি জোরে লাগলো রে! কার এত বড় সাহস যে তালটা আমাকে মারলো! ওরে বাবা রে, গাছের ওপর ওইটাকে! এ যে এক শাকচুন্নি, কি ভয়ঙ্কর দেখতে! ওহ, আজ নির্ঘাত বেঁচে গেছি। ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হয় দুই শাকচুন্নি। এইভাবেই দিনের পর দিন শাকচুন্নি বিভিন্ন উপায়ে লোকেদের বিরক্ত করতে থাকত। সেই দিন বিকেলে মনালি মাসি তাদের তাল গাছে গিয়ে, এই নাও গিন্নি, ভালো করে পিঠে বানাও। কি বড় বড় তাল! মেঘ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, বেশ জমিয়ে খাবো। মনামাসি সেই তাল দিয়ে বেশ গোল গোল সুগন্ধি ভরা তৈরি করছিল, আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় গোটা পাড়ায়। কি গন্ধ রে! অনেক দিন হয়ে গেল তালের বড়া খাইনি। এই গন্ধে পেট যে একেবারে খিদেই গর্জন করে দিয়েছে। যবে থেকে ভূত হয়েছি, মানুষের রক্ত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তুই ঠিকই বলেছিস, আর কতদিন এরকম চলবে? এদিকে তালের বড়া একদম রেডি। ইয়াক, থু থু থু, কি তেতো রে বাবা! ছি ছি! ও গিন্নি, তুই যে বলেছিলি এই গাছের তাল মিষ্টি, সব খাওয়াটাই নষ্ট করে দিল। বিশ্বাস করো, আমি জানতাম না তালগুলো এত তেতো বলে। দূর, নিকুচি করেছে তোর তাল খাওয়া। তোমার দ্বারা কিচ্ছু হয় না। আমি সকালে গিয়ে তাল দিকে থেকে তাল করে নিয়ে আসবো। ওই তালগুলো কি মিষ্টি! না গো, যেও না, সবাই বলে তাল দেখিতে নাকি ভূত আছে। আরে ধুর, ওসব আবার কিছু হয় নাকি? ও লোকেরা তাল খেতে দেবে না বলে এইসব বলে। সেদিন যখন বৃষ্টি পড়ছিল, তখন মাঝরাতে কুন্তলা এবং শিমুল নামে দুই যমজ বোন, এই দিদি, চল না তাল কুড়িয়ে নিয়ে আসি। এই বৃষ্টির দিনে দুজনে মিলে তালের বড়া খাবো। উহ, কি মজা! তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানিস না ওই তাল দেখিতে শাকচুন্নি আছে? আরে চল না, কিচ্ছু হবে না। সকাল হতেই রামু বেরিয়ে পড়ে তাল দিঘিতে তাল কুড়োতে। সেই সময় দুটো শাকচুন্নি বসে বসে তাল খাচ্ছিল। রামু মনের আনন্দে এসে বস্তা ভর্তি করে তাল কুড়োতে থাকে। সেই সময় শাকচুন্নি তাকে দেখে ফেলে। ওই দেখ, কি সাহস রে ওর! আমরা থাকতে বস্তা ভর্তি করে তাল কুড়িয়ে নিয়েছে। এই বলে তার দুটো হাত লম্বা করে ঘাড় মোটকে রক্ত খেতে থাকে। এইদিকে শিমুল আর কুন্তলা সকাল হতেই তাল কুড়োতে আসছিল। এই দিদি দেখ, কতগুলো পাকা তাল! এই বলে তারা বস্তায় করে তাল ভরতে থাকে। বলেছিলাম না, এখানে বলো বলো তাল পাওয়া যায়। সেই সময় কোথা থেকে যেন উড়ে আসছিল দুই শাকচুন্নি। কে রে দুটা চুনোপুঁটি? আমরা কিছুক্ষণের জন্য ঘুরতে গেছিলুম, তার মধ্যে তাল কুড়িয়ে নিচ্ছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার গাছ থেকে তাল পাড়ছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর ঘাড় মোটকে দিচ্ছি। না না, আমার দিদিকে মেরো না,
আমি তালের বড়া খাবো বলে দিদিকে নিয়ে এসেছিলাম। এই রে, কি বলে রে, তালের বড়া বানাবে? অনেক দিন হলো তালের বড়া খাইনি। ঠিক আছে, তোর দিদিকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্তে, তোদের তালের পিঠে বানানো হয়ে গেলে আমাদেরকে দিয়ে যাবি, না হলে তোর বাড়ি থেকে ঘাড় মুটকে দিয়ে আসবো। ঠিক আছে শাকচুন্নি মা। এবার তারা দুজনে মিলে তাল নিয়ে এসে তার মাকে দিয়ে দেয়। তার মা বেশ সুন্দর করে বড়াগুলো বানাচ্ছিল, আর সেই সুগন্ধ গিয়ে পৌঁছায় শাকচুনিদের কাছে। কুন্তলা আর শিমুলের মা যখন বাইরে যায়, তারা এসে সেই ফুটন্ত গরম তেল থেকে লম্বা হাত দিয়ে বড়াগুলো তুলে টপাটপ গিলতে শুরু করলো। এই দিদি, কে যেন সব বড়া খেয়ে চলে গেছে, এখন কি করবো রে দিদি? কি আর করবি, যেগুলো বেঁচে আছে ওইগুলোই দিয়ে আসি। এই বলে দুজনে মিলে মা আসার আগে তাড়াতাড়ি করে সমস্ত বড়া নিয়ে তাল দিঘির দিকে রওনা হয়। এই দেখো, দুটো চুনোপুটির কি সাহস রে, আমাদের তালের বড়া না দিয়েই ঢং ঢং করে চলে আসছে। হাত তো খালি, দাঁড়া আসুক, একেবারে ঘাড় মোটকে দেব। এই দিদি, তাড়াতাড়ি চল, শাকচুন্নি দুটো এই দিকেই দেখছি। তোমাদের দুজনের এত বড় সাহস, আমাদের বড়া না দিয়েই তাল দিঘিতে আসার সাহস করেছিস? এবার আমি তোর ঘাড় মোটে রক্ত খাবো। না না, আমার দিদিকে ছেড়ে দাও, ওকে মেরো না। এই দেখো, আমি তোমার জন্য তালের বড়া নিয়ে এসেছি। এই বলে কুন্তলা যখন তার পোটলা খোঁজে, সে দেখে তার পোটলা নেই। আসলে বাড়ি থেকে বেরোনোর সময় পিঠের পোটলা পড়ে গেছিল। এদিকে ডাইনি যখন দেখতে পায় তার কাছে কোনো পিঠে নেই, তখন সে ভীষণ রেগে যায়। তখন দুজন শাকচুন্নি মিলে দুজনকে শূন্যে উঠিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে। এদিকে কুন্তলার মা এসব জানতে পেরে খুব কান্নাকাটি করে। তারপর থেকেই এই তাল দিঘি শাকচুনির অভিশপ্ত জায়গা বলে সবাই জেনে যায়। গ্রামের আর কেউই তাল দিঘিতে আর যেত না। মা দেখো, এখানে মাছগুলো কি অদ্ভুত দেখতে। বলতে না বলতে কিরকম একটা অদ্ভুত আবহাওয়া চারিদিকে ছেয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যে তা ঠিকও হয়ে গেল। তারা আরও এক গভীর গুহায় প্রবেশ করলো, যা মন্দিরের নিচে ছিল। সেখানে তাদের চোখে পড়ল একটি পুরনো ঝিলমিল করা চিত্র, যেখানে দেখা যাচ্ছিল কিছু মানুষ এই দ্বীপে এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি। একদিন রাজু ও রূপালী তাদের দুই মেয়ে হাসি এবং খুশিকে নিয়ে রাজুর দাদির বাড়ি কুসুমগড়ে যাওয়ার পরিকল্পনা করলো। রাজুর দাদি অনেক পুরনো দ্বীপে বাস করেন, যেখানে রাজু ছোটবেলায় অনেক সময় কাটিয়েছিল। রাজু তার পরিবারকে বলল, আজ আমরা দাদির কাছে যাব। মানুষটা সেখানে একা আছেন, সেখানে দ্বীপটা খুব সুন্দর, আর দাদিও তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার বানাবে। মা, আমি তো দাদির ঘরে গল্প শুনতে ভালোবাসি। মা, আমিও যাব। দাদি কি আবার সেই পুরনো রকমের গল্প শোনাবে? রূপালী হেসে বলল, হ্যাঁ অবশ্যই, কেন শোনাবে না? কিন্তু তোমাকে আর খুশিকে অবশ্যই সেখানে সাবধানে থাকতে হবে। দ্বীপে পৌঁছাতে অনেক সময় লাগে। বলতে না বলতে কিরকম একটা অদ্ভুত আবহাওয়া চারিদিকে ছেয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যে তা ঠিকও হয়ে গেল। কিন্তু তারা এই সংকেতকে কিছুই মনে করল না। তারা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপরে তারা সবাই নৌকোতে করে পাড়ি দিল। মা দেখো, এখানে মাছগুলো কি অদ্ভুত দেখতে। হ্যাঁ বাবা,
এখানে এমনি মাছ দেখতে পাওয়া যায়, কারণ এই সমুদ্র প্রশান্ত মহাসাগরের খুব কাছাকাছি রয়েছে। হঠাৎ সমুদ্রের মাঝপথে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো, কিন্তু তারা এসবে মনোযোগ না দিয়ে এগিয়ে গেল। দ্বীপটা ধীরে ধীরে তাদের সামনের দিকে উঁকি দিল। পুরনো গাছপালা, কালো মেঘ আর অন্ধকার আকাশ থেকে মনে হচ্ছিল যেন কিছু রহস্যময় ঘটনা ঘটতে চলেছে। এই দ্বীপটা অনেক বছর আগে এক রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত ছিল। আর এখানকার কিছু লোকের কথায় শোনা যায় রাতে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনতে পাওয়া যায়, আর অনেকেই যে দেখেছে ভূত। ভূত? দ্বীপে পৌঁছানোর পর রাজু তাদের নিয়ে তাদের বাড়ির দিকে চলল। বাড়িটি ছিল একেবারে পুরনো এবং একপাশে বড় এক মন্দির ছিল, যেটি অনেকদিন আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। বাকিরা ভয় পেলেও রাজুর কোনো ভয় লাগে না। বাবা দেখো, ওখানে কিছু একটা আছে। আরে না না, ওসব কিছুই না, তোমরা খামোখা ভয় পাচ্ছ। হ্যাঁ গো, আমারও কেমন কেমন লাগছে। বলতে বলতে তারা জঙ্গল পেরিয়ে এলো। চিন্তা নেই, আমরা দাদির বাড়ি চলে এসেছি। মা, ও মা, বাড়ি আছো নাকি? কারোর সাড়া না শুনতে পেয়ে তারা বাড়ির মধ্যে ঢুকে তার দাদিকে দেখতে পেল। এসো এসো, তোমরা অনেক দিন পরে এসেছো। তোমাদের জন্য খাবার তৈরি করেছি, তোমরা কিছুক্ষণ বসো। খাবার তৈরি হয়ে গেলে আমি তোমাদের ডেকে নেব। তবে রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমেই তারা শুনতে পেল অদ্ভুত সব আওয়াজ। এটা হয়তো পুরনো বাড়ির আওয়াজ, ভয় পেও না। কিন্তু পরের দিন রাতের মধ্যেই হাসি আর খুশি দেখলো বাড়ির এক কোণায় এক অন্ধকার চিত্র ভেসে উঠছে। একটা অস্বাভাবিক সাদা প্রফুল্ল আকাশে আচ্ছন্ন ভূতের মতো ছবি দেখতে পেল তারা। মা দেখো, ভূত। রূপালী ভয় পেয়ে বলল, এটা কি? আমরা কোথায় এসেছি? তবে রাজু যখন সেই ছবি দেখলো, তার মুখে হতাশা এবং চিন্তা দেখা গেল। এটা নিশ্চয়ই সেই রহস্য। পরে তারা পুরনো মন্দিরের ভেতরে চলে গেল। আরে ওটা কি? রাজু এগিয়ে গিয়ে এক রহস্যময় পাথর খুঁজে পেল। সে বলল, এই দ্বীপের লোকেরা এক সময় এখানকার কিছু বিশেষ শক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছিল, কিন্তু তাদের পরীক্ষা ভুল পথে চলে গিয়েছিল এবং যার পরে তারা আত্মা হয়ে এখানে ঘোরাফেরা করছে। তারা সিদ্ধান্ত নিল যে তারা মন্দিরের ভেতরে আরো গভীরে প্রবেশ করবে, কারণ সেখানে আরো অনেক পুরনো প্রাচীন নিদর্শন থাকতে পারে যা ভূতের রহস্য উন্মোচনে সাহায্য করবে। রাজু, রূপালী, হাসি আর খুশি সবাই একসাথে মন্দিরের পিছনের অংশে ঢুকলো। সেখানকার বাতাস এত ঠান্ডা ছিল যে সবার শরীর শিউরে উঠছিল। বাবা, আমার খুব ভয় লাগছে। আরে না না, ওসব কিছুই না, তোমরা খামোখা ভয় পাচ্ছ। মন্দিরের ভেতর এক অদ্ভুত তোরণ ছিল যা দেখতে অনেক পুরনো ছিল। সেই তোরণের মধ্যে কয়েকটি পুরনো পাথরের ফলক ছিল, যেগুলোর ওপর কিছু অদ্ভুত রূপকথার চিত্র আঁকা ছিল। রাজু এগিয়ে গিয়ে সেগুলির মধ্যে একটি ফলক বের করলো। ফলকটির ওপর লেখা ছিল যে এই দ্বীপের গোপন শক্তি খুঁজে পাবে সে ভূতেদের শরণে যাবে। রাজু কিছুটা চিন্তিত হয়ে বলল, এই চিত্র থেকে স্পষ্ট যে তারা জোর করে শক্তি অর্জন করতে গিয়ে আত্মাতে রূপান্তরিত হয়েছে। এর মানে তারা মানুষ ছিল, আর এই জন্যই তারা কারোর ক্ষতি করেনি।
তারা আরও এক গভীর গুহায় প্রবেশ করলো, যা মন্দিরের নিচে ছিল। সেখানে তাদের চোখে পড়ল একটি পুরনো ঝিলমিল করা চিত্র, যেখানে দেখা যাচ্ছিল কিছু মানুষ এই দ্বীপে এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতে গিয়ে ভূতের আকার ধারণ করেছিল। এবার তারা পাথরটি ব্যবহার করার চেষ্টা করলো। পাথরের শক্তি খুলে দেওয়ার জন্য বিশেষ একটি মন্ত্র পড়তে হয়। রাজু, রূপালী আর তাদের সন্তানরা মিলে মন্ত্রটি উচ্চারণ করলো, ওং জং জিন চামুন্ডা, এবং সেই ভূতের ছবি একেবারে মিলিয়ে গেল। ভূতগুলি আসলে দ্বীপের পুরনো এক প্রেতাত্মা ছিল, যারা অনেক বছর আগে একটি ভুল পরীক্ষায় মরে গিয়েছিল। তাদের আত্মা তখনও এই দ্বীপের মধ্যেই ঘুরছিল। রাজু যখন এই দ্বীপে তার পরিবারকে নিয়ে ঘুরতে আসলো, তখন সে প্রেত আত্মাকে শান্ত করে দ্বীপের রহস্য চিরতরে শেষ করে দিল। মিহির আর নীল এখন আর ভয় পায়নি।